নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে আমি গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক সৈয়দ মুস্তফা আলীর লেখা গল্প আহারাদি। যে লোক উদ্ভিদ তত্ত্ব জানে না সে দেশ বিদেশে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝি এক সম্পূর্ণ নতুন গাছ। তখন নতুন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল দেখে সে যদি দেখতে পায় তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনায় মেশানো গাছের কি অন্ত নেই। কিন্তু শুনেছি উদ্ভিদবিদ্যা নাকি পৃথিবীর বেবাক গাছকে এমন কতগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে, নতুন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে ফেলে নামকরণ পর্যন্ত করা যায়। আশ্চর্য নয়, কারণ ধনীর বেলা তো তাই দেখতে পাচ্ছি। ইংরেজি শুনে মনে হয় যে বিরাট এই বিকট ভাষায় স্বরব্যঞ্জনের বুঝি অন্ত নেই, কিন্তু ড্যানিয়েল জোন্স এবং পূর্বাচার্যগণ এমন উত্তম শ্রেণীবিভাগ করে ফেলেছেন যে আজ আমরা বাপ ঠাকুরদার চেয়ে বহু কম মেহন্নতেই ইংরাজি উচ্চারণ শিখতে পারি। আহারাদি বেলাও তাই। আপনার হয়তো কোনো কাবলিওয়ালার সঙ্গে মিতালি হলো, সে আপনাকে দাওয়াত করে খাওয়ালো। প্রথমটায় আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুড়ি বাটাল সঙ্গে নিয়ে যেতে হবে, কি দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল। তবে ঠিক জাকরিয়া স্ট্রিটের মতন রান্না নয়। কলকাতাবাসী পশ্চিমা মুসলমানরা সেরকম রান্না করে ঠিক সেরকম নয়, কেমন যেন একটুখানি আলাদা, কিন্তু খেতে উমদা। অথবা মনে করুন আপনাকে প্যারিসের কোনো রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গুলস খেতে দিলেন। হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হলো, নানান প্রকার যাবনিক খাদ্য খেয়ে আপনার পিত্তি চটে আছে। তখন সেই গুলাস দেখে আপনি উদ্বাহু হয়ে নৃত্য করবেন। সেই রাতেই আপনি গিন্নিকে চিঠি লিখলেন, বহুকাল পরে মাংসের ঝোল খেয়ে বিমলানন্দ উপভোগ করলুম, কারণ হাঙ্গেরিয়ান গুলাস আর সাদামাটা মাংসের ঝোলে কোনো তফাৎ নেই। আর আপনার বন্ধু যদি নসিকে গুণী হন এবং সেই গুলাসের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রেস্তোত্তো, তাহলে আপনাকে হাতি দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বের করা যাবে না। ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁর টেবিলে বেড়াল ছানার মতন আঁকড়ে ধরে থাকতে চাইবেন, কারণ বহুকাল যাবনিক আহারাদির পর মাংসের ঝোলা রুটি মুখরোচকও বটে, কিন্তু তার সঙ্গে পোলাও আর মাংসের ঝোলের তুলনা হয়? ঘরের পাঠক নিশ্চয়ই এতক্ষণ ধরে ফেলেছেন ইতালিয়ান রিসাত্তো মানে পোলাও, তবে ঠিক ভারতীয় পোলাও না। কোপ্তা পোলাও এর কোপ্তাগুলোকে যদি ছোট ছোট টুকরো করে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তবে তাই হবে রিসোত্তো। অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কায়রোতে ঢু মেরে এলেন। কিছু কঠিন কর্ম নয়, পোর্ট সাহেবদের জাহাজ থেকে নেমে ট্রেনে কায়রো, সেখানে ঘন্টা 12 কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজ ধরা যায়, কারণ জাহাজ সুয়েজ খাল পেরোয় অতি ধীরে ধীরে। কায়রোতে খেলেন মিশ্রি রান্না, চাকতি চাকতি মাংস খেতে দিল মধ্যিখানে ছেদা, দাঁতের তলায় ক্যাচ ক্যাচ করে বটে, কিন্তু সোয়াদ খাসা
খাচ্ছেন আর ভাবছেন বস্তুটা কি, কিন্তু কোনো হদিশ পাচ্ছেন না। হঠাৎ মনে পড়ে যাবে খেয়েছি বটে আমজাদিয়ার এই রকম ধারা জিনিস শিক কাবাব তার নাম, তবে মশলা দেওয়ার বেলা কঞ্জুসি করেছে বলে ঠিক শিক কাবাবের সুখটা পেলেন না। এতক্ষণে আপনার স্বাস্থ্যাধিকার হলো। এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন, এরই খের ধরে আপনি রান্নার শ্রেণীবিভাগ নিজেই করে ফেলতে পারবেন। পৃথিবীতে করলে দু রকমের রান্না হয়, মশলাযুক্ত, মশলা বর্জিত। মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে, জাভায়, মালওয়ে। ইউরোপে মশলা হয় না, তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত। এবার ঈষৎ ইতিহাসের প্রয়োজন। তুর্কো পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম ও উত্তর ভারত নিরামিষ খেত। তুর্কো পাঠানরা মাংস খেত বটে, কিন্তু সে রান্নায় মশলা থাকতো না। তুর্কো পাঠান মোগলরা সেরকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সঙ্গে তুর্কিস্তানি ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানালো। সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে এক অপূর্ব রান্না সৃষ্টি করল। আপনারা তাজমহল দেখে আহা হা করেন, আমি করি না, কারণ তাজমহল চিবিয়ে খাওয়া যায় না। আর খাস মোগলাই রান্না পেলেই আমি খাই এবং খেয়ে জিন্দাবাদ বাবুর আকবর বলি, যদিও তারা বহুকাল হলো এ জিন্দেগি খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন। এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংস খেকোদের ভিতর ছড়িয়ে পড়ে। এমনকি মোগলের দুশ্মন রাজপুত পাঠানরা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করল। এখনও রাজপুতানা বরোদা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবুর্চি প্রথম দিনই শুধায়, মোগলাই না নিরামিষ খাবে? আমার উপদেশ মোগলাইটাই খাবেন, তাতে করে পরজন্মে আজ শিশু হয়ে জন্মালেও আপত্তি নেই। মোগল পাঠানরা এই রান্না আফগানিস্তান তুর্কিস্তানে প্রচলিত করল। আস্তে আস্তে সেই রান্নাই তাবৎ মধ্যপ্রাচ্য ছেয়ে ফেলল। তবে যত পশ্চিম পানে যাবেন ততই মশলার মেঘদার কমে আসবে। অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছেন, উৎপত্তি স্থল থেকে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়ে যাবে। আফগানিস্তানের রান্নায় যে হলুদ পাবেন, ইস্তাম্বুল পর্যন্ত সে হলুদ পৌঁছায়নি। তুর্করা বলকান জয় করে হাঙ্গেরি পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয়। হাঙ্গেরিতে মোগলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাসে পরিবর্তিত হলো এবং মিশরি তুর্কদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কারবারিরা মিনশট মিটের পোলাও বা রিসত্তো বানাতে শিখল। গ্রিস সেদিন পর্যন্ত তুর্কির তিব্বতে ছিল, তাই গ্রিসের পোশাকি রান্না আজও চেগা চাপকন পড়ে থাকে। পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গে রান্না হয়। প্যারিসে কিন্তু মশলা অতি কম, যদিও ইংরাজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি। এককালে তামাম ইউরোপ ফ্রান্সের নকল করত, তাই বন্ধান গ্রিসেও প্যারিসেও রান্না পাবেন। গ্রিস উভয় রান্নার সঙ্গম স্থল। বাকি জীবনটা যদি উত্তম আহারাদির করে কাটাতে চান তবে আস্থানা গড়ন গ্রিসে। লাঞ্চ, ডিনার, সাপার খাবেন ফরাসি মোগলাই ঘরোয়া গ্রিক কায়দায়। ভুঁড়ি কমাবার কোমরবন্ধ সঙ্গে নিয়ে যাবেন। গ্রিসে এই জিনিসের বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় আকড়া।
সুশীল পাঠক স্পষ্ট বুঝতে পেরেছি আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। আপনার মনে আকুবাকু প্রশ্ন, রান্না জগতে বাঙালির অবদান কী? আছে আছে, মাছ ছানা বাঙালির বিধবার নিরামিষ রান্না, কিন্তু তার আগে তো চীনা রান্নার বায়ান দিতে হয়। মোগলাই, ফরাসি, চীনা এই ত্রিমূর্তির বর্ণনা না করে আমি প্রাদেশিক সংকীর্ণতার প্রশ্রয় দিতে চাইনি। আরেকদিন হবে। বৈদ্যরাজ বলেছেন, দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদরমার্গের সাধনা করতে চাও তবে বীজমন্ত্র হচ্ছে ভোজনং, অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আর খেপ বসবে না। তাও যদি না মানেন তবে চটে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবেন, এত খেয়ে তবু যদি নাই ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।